গুড মর্নিং। শিলিগুড়ি থেকে সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরের প্রকৃতিটাকে আরও একবার শেষবারের মতন এইবার দেখে নিলাম, গুরুদেবকে প্রণাম করে নিলাম। কারণ পাশে এই গুরুদেবের মন্দির, এই মন্দিরেই তো ছোটোবেলাটা কেটেছে। আরও একবার দেখে নিই, জানি না আবার কবে আসবো। ভালো রেখো তুমি গুরুদেব সবাইকে। ঈশ্বরের কাছে এইটুকুনি আমার প্রার্থনা। আমরা আজকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর বাড়িতে যতটুকু সময় কাটিয়েছি যেন আজকের ঘড়িটা সবথেকে বেশি স্পিডে চললো। ইচ্ছে করছিল ওই ঘড়ির কাঁটা দুটোকে একটু বলি, একটু ধীরে চলো বাবা, একটু ধীরে ধীরে যাই বাড়ির পথে। কারণ মনের মধ্যে না কর্তব্য আর আবেগ দুটো মিলে এমন দ্বন্দ্ব শুরু হয়েছিল। কারণ কি ওইদিকে আমার ছেলে মেয়ে, দিদির দাদা, আমার দাদা সোনা সবাই তো বাড়িতে রয়েছে। আমাদের এইখানে এইটুকুনি পথ আসতে যে কত দায়িত্ব কর্তব্যকে ফেলে আসতে হয় তার ধারণা নেই। আমরা চলে এসেছি স্টেশনে, তাই জন্য আমাদের কর্তব্যের কাছে আবেগকে হার মানিয়ে আমাদের আবার ফিরতি পথে পা বাড়াতে হয়। আমরা চলে এসেছি সেই এনজিপি স্টেশনে। ছোটোবেলা থেকে যখন আমরা কোথাও কলকাতায় যেতাম বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, পরিবারের সঙ্গে, তখন না স্টেশন থেকে একটা জিনিস বাবা আমাদের কিনে দিতই, সেটা হচ্ছে ইন্দ্রজাল কমিক্স আর অমর চিত্রকথা। আমাদের ট্রেনের সময় কাটানোর সেটা ছিল একটা বিশাল বড় হাতিয়ার। বাবা আমাদের সকলকে ইন্দ্রজাল কমিক্স, অমর চিত্রকথা সব কিনে দিত, আর আমরা গাড়িতে উঠতাম। কিন্তু এখন আর সেই সব পাঠ চুকে গেছে। আগেকার সেই সাদামাটা এনজিপি স্টেশন রূপ বদলে একদম বেশ ঝাঁ চকচকে হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো ম্যাগাজিনের দোকান চোখে পড়ল না। আর সেই রকমভাবে কেউ কেনেও না, তাই পরিবর্তন চাহিদার সাথে সাথে তো পাল্টে যাবেই, পরিবর্তন তো হবেই। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর দাদা স্টেশনেই ছিল, কারণ দাদা তো রেলে চাকরি করে, দাদার অফিস এই স্টেশনেই, কাজেই দাদা এখানেই ছিল। দাদা চলে এসেছে, আর দিদি আর আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এবার নিজেদের একটু সেট করে নিই। বলছি কি 10 তারিখ, তাহলে একদিন আগে তো যাবি, আর এক দুদিন যদি থাকতে পারিস সেটা তুই বুঝে নিস। 2টা দিন থাকবো। 2টা দিন যদি থাকিস, কারণ তোমার তো আবার ওইদিকে বনশ্রীর বাড়ি থাকতে লাগবে। বনশ্রীর বাড়িরও কেস আছে না? হ্যাঁ, চৌরাস্তার বাড়ি বনশ্রীর বাড়ি, তাই না? উঠে যাবে চৌরাস্তার ওখানে নাকি? আমাদের ট্রেন যথাসময়ে দুগ্গা দুগ্গা বলে রওনা হলো এনজিপি স্টেশন ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে। আর আজকে 11 তারিখ আমরা বন্দে ভারতে উঠেছি, তোমাদের তো বলাই হয়নি। আজ থেকে শুরু হলো আবার প্রতীক্ষার দিন গোনা। সেই কবে আবার ফিরে আসব তার আশায় আমরা রওনা হলাম। কারণ এইবার যখন আবার আসব তখন পুরো পরিবার নিয়ে আসার ইচ্ছা রইল মনের মধ্যে। কারণ যখন আমরা এখানে এত আনন্দ ফুর্তিতে কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কিন্তু ছেলে মেয়েদের কথা, বরের কথা খুব মনে হয়েছে। কারণ ওই যেখানে কি খাওয়া দাওয়া করছে, কি না অসুবিধায় পড়ছে, সেই চিন্তা তো মাথার কোণে থেকেই যায়। কারণ এদের ছেড়ে এখন এক মায়ের থাকাটা খুব মুশকিল হয়ে যায়। তো যতই আবেগ কাজ করুক না কেন, কর্তব্যটা এতই বেশি থাকে যে ওদিকের টানটাও অনেকটা বেশি। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে সার্ভ করা হলো আমাদের স্ন্যাক্সের প্লেটটা। তার মধ্যে রয়েছে একটু ঝালমুড়ির প্যাকেট, একটা গিট্টি কচুরি, একটুখানি জুস, বোধহয় কোনো রিয়েলের একটা ফ্রুট জুস হবে, চায়ের স্যাশে, এটা একটা টমেটো কেচাপ, এই আর কি। এখানে আবার একটা দিয়েছে শনপাপড়ি। কিন্তু সেই বহু বছর ধরে এই একই রকম খাবার বন্দে ভারতেও সার্ভ করা হচ্ছে। আগে যেরকম রাজধানীতে আমাদের দিত, সেই একই খাবার একই রকমভাবে। তবে শুধু টমেটো স্যুপটা আর দেয় না, কারণ একদম অল্প সময় তো, এর মধ্যে আর কত খাবার দেবে।
তবে স্লিপার ক্লাসে যখন যাই তখন কিন্তু একটা জিনিস আমি ভীষণ উপভোগ করি, নানা রকমের যে হকার ওঠে তাতে ঝালমুড়িটা, ছোলা সেদ্ধ, নানা রকমের খাবার, এগুলো কিন্তু ভীষণ মজা করে আমি উপভোগ করি। এই খাবারটা আমার একদম ভাল লাগে না। আর যদি তোমাদের গাড়ি ঠিক হয়ে যায় তাহলে বন্ধ ভারত আসবে। আমি আর দিদি অনেকটা সময় এখন বসে বসে কাটাতে হবে, তো কি করব, একটু ফটো, একটু সেলফি, একটু ফেসবুকে পোস্ট, এইগুলো নিয়েই সময় কাটাচ্ছি। আর পড়ন্ত বেলায় এই সূর্য দেবতাকে দেখে মন প্রাণ জুড়িয়ে নিচ্ছি, কারণ এই রকমভাবে বাড়ি থেকে কখনো তো দেখার অবকাশ হয় না। এত সুন্দর দৃশ্য, একদম যেন শরীর মন চোখ জুড়িয়ে গেল। কলকাতা থেকে শিলিগুড়ির এই 579 কিলোমিটার রাস্তা, এই ট্রেনটি পৌঁছে দেবে মাত্র 7.5 ঘন্টার মধ্যে, কিন্তু এইটুকু সময়ও আমাদের আসতে সময় লেগেছে একদম 3.5 বছর। সেই লকডাউনের সময় আমি এসেছিলাম, আবার এই এলাম। আমি জানি না এরপরে আবার কবে আসতে পারবো। সেই কথাগুলো ভাবতে ভাবতেই আর পড়ন্ত সূর্য দেবতার এই রূপ দেখতে দেখতেই আবার চললাম। এর পরের বার আবার এই পথ ধরে কবে ফিরে আসবো তা জানা নেই, সেটার আশায় আবার অপেক্ষায় থাকবো। আর এইবার এই দুদিন এত তাড়াতাড়ি কেটে গেল যে আমার অনেকগুলো আশা অপূর্ণই থেকে গেল। বহুদিন ধরে আমাদের পরিকল্পনা, বন্ধুদের সাথে দেখা হলো না, নিজেদের স্কুল কলেজ সেইগুলো একটু দেখা বাকি রয়ে গেল। যাই হোক, পরের বার নিশ্চয়ই দেখবো। মানে আমরা যে খেলাম এটা ওরা পাল্টে পাল্টে দিতে পারে, তাই না? তুমি সেই গেছো তখনও একই মেনু, মানে শুধু আমি গেছি বলে না, রাজধানীর শতাব্দী মানে যেখানে খাবারের মেনুগুলো মানে সেই একটা কাঠি কচুরি, একই জুস, চাটা এত মশলা সেটাও তো সবার ভালো লাগে যে তা তো না। যারা ধরো খাচ্ছে কি ঠিক আছে, যারা রেগুলার জার্নি করছে মানে ওই একই একই তাদের কাছে মনে হবে দৌড় ওই তো বিচ্ছি। আবার রোমাঞ্চকর হতে পারে এক এক দিন, ইন্টারেস্টিং, মানে রোমাঞ্চকর ভুল বললাম, মানে এটা আমি বুঝতে পারি। রোজ মেনু পাল্টানো খুব সহজ কাজ নয়। আমরা যেমন রোজ সকালে উঠে আজকে কি রান্না হবে সেটা দিদি এর জন্য দেখো একটা আলাদা লোক রয়েছে, কিন্তু রোজ না হোক, ধরো এই মাসটা এই খেলো, কিছু আছে ওরা পাল্টে পাল্টে একটা কিছু করা যেতে পারে। যাই হোক, এইখানে একটা জিনিসের আরেকটাও ব্যাপার আছে যে ওরা ফ্রি, মানে আরেকটা চা খেলে মানে আরেকটা চা চার্জেবল, কিন্তু তুমি আরেকটা চা কেউ ইচ্ছা করলে খেতে পারো। খাবার কি এক্সট্রা দেওয়া যায় সেটা নেই, খাবার নেই, খাবার এক্সট্রা। এবার ভাত কারোর একটু লাগবে, ওটা এক্সট্রা চার্জ দিলে হয়তো দেয়, দিয়ে দেয়। ডিনারের সময় এই এক্সট্রা দেয় কি না দেখার জন্য আমরা কিন্তু একটা তরকারি চেয়েছিলাম, ওরা সাথে সাথে দিয়েছিল কিন্তু কোনো চার্জ নেয়নি। এটা একটা ভালো, হয়তো রাইস নিলেও চার্জ নেবে না। অনেকটা সময় আমি আর দিদি গান শুনলাম, একটু সিনেমা দেখলাম, তারপরে ওরা ডিনার দিয়ে দিল। এবার তো তাড়াতাড়ি চলেই আসবে হাওড়া, তাই জন্য আমাদের ডিনারটাও সেরে ফেলতে হবে। এই প্যাকেটটার মধ্যে দিয়েছে বোধহয় একটা চামচ আর একটু টিস্যু পেপার, তাই দিদিকে বললাম খুলে দেখো। আর খাবারগুলো আস্তে আস্তে চলো খুলি, এবার খাওয়াটাও সারতে হবে। এই দেখো, একটা কাঠের চামচ আর এই একটা টিস্যু পেপার। তবে হ্যাঁ, এগুলো আমি কেন দেখাচ্ছি অনেকেই হয়তো জানো, তবে আমি তো ব্লগ তৈরি করি, আমি এগুলোই সাজিয়ে রাখি আমার ডায়েরির পাতায়, কারণ আমার শিলিগুড়ির ডায়েরিতে যতটুকু মুহূর্ত যাওয়া থেকে ফেরা পর্যন্ত সমস্তটাই সাজিয়ে রাখলাম আমার এই চ্যানেলে ব্লগের মাধ্যমে। যখন আমার এগুলো আবার দেখব, আমার স্মৃতির পাতায় থেকে যাবে সারাটা জীবন। একটু আগে বাথরুমে গিয়ে হাতও ওয়াশ করে নিয়েছি, তারপর একটু স্যানিটাইজ করে নিলাম। যদিও আমার এই স্যানিটাইজ করতে একদম ভাল লাগে না, কিন্তু তাও করলাম। আমার স্যানিটাইজ করলেই হাতটা মনে হয় চ্যাট চ্যাট করছে। এইদিকে দিদি একটা একটা করে প্যাকেট খুলছে, সেই গতানুগতিক মুরগির মাংস, আর মুরগির যে পিসগুলো দেয় সেটাও বড্ড ছিবড়াদায়ক, একদম খেতে ভালো লাগে না।
বাড়িতে শুনেছি আমার কর্তামশাই দারুণ করে মুরগির মাংস রান্না করে রেখেছে, আর সেই সঙ্গে ভাত। গেলে অবশ্য পেয়েই যেতাম, কিন্তু এইগুলো তো খেতেই হবে। বাড়িতে গিয়ে শুধু ওদের সার্ভ করে দিতে হবে, কারণ মাকে দেখার পরে আমার মনে হয় না আর কেউ সার্ভ করে খাবে। সবাই মানে তীব্রভাবে অপেক্ষা করছে। আর প্রতিদেব চলে আসবে স্টেশনে, আমরা এখানে ডিনার শেষ করি, সেই সঙ্গে ব্লগটাও শেষ করি। রাত একদম 10:35, আমরা একদম সময় মতন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এসেই দেখি তিনি দাঁড়িয়ে রয়েছেন একদম সময় মতন। এখন যা চাপ পড়েছে যে গাড়িটা পেলেই হয়, সবাই মিলে তাই চেষ্টা করা হচ্ছে যে একটা ওলা বা উবের কিছু ঠিক করা হোক। সবাই মিলে ঠিক করি আর বাড়ির পথে রওনা দিই। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।